আসসালামু আলাইকুম। সবাই দেখো, আজকে পড়ানোর কথা হচ্ছে পলির বর্জন নীতি। আজকে এক মিটিং এ শেষ, আরেকটা মিটিং দেব না, আগেই বলে রাখলাম। আচ্ছা, পলির বর্জন নীতিটা কি প্রথমে একটু দেখে নাও তো, 1 মিনিট সবাই। পলির বর্জন নীতি কি বলছে? জি স্যার, দেখছি। কি বলা হচ্ছে এখানে? কোন পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো একই হতে পারে না। আচ্ছা, মনে করো একটা ইলেকট্রন আছে 2p1, তাহলে এই ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি হতে পারে? 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি? n প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর s স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে 2p অরবিটালে একটা ইলেকট্রন আছে, ধরো 2px এই ইলেকট্রনটা আছে, তাহলে তার 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি হবে? n এর জন্য এখানে n এর মান কত? 2 আর p এর জন্য l এর মান কত? এটাও 2 1। এর জন্য এর মান 1 1 স্যার। তাহলে n = 1 হলে p উপশক্তি স্তর বা p অরবিটাল। ওকে। আর px মনে করো, px এর জন্য m এর মান আমরা কি ধরি? -1। হ্যাঁ, py pz। তাহলে এটা বলছিলাম একটু এভাবে মেনটেন করতে, -1 0 +1। তাহলে ধরো px এর জন্য কি +1 -1, তাহলে m এর মান -1। এখানে 3টা মানেই লিখবো না। n এর মান 2 এর জন্য l এর মান 2টা হয়, 0 আর 1, কিন্তু এটা তো s না, এটা কি p অরবিটাল। তাহলে যার জন্য এখানে l এর মান শুধু 1, 0 আর লেখার দরকার নেই। আর px py pz এর জন্য 3টা m এর মান হয়, কিন্তু যেহেতু একটা অরবিটাল, তাহলে m এর মান একটা লিখবো, অন্যগুলো আর লেখার দরকার নেই। আর একটা ইলেকট্রনের স্পিন কয়টা হবে? একটাই। হয় ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, না হয় বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমরা ধরি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, স্পিনটা কি +1/2। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বুঝছো সবাই? স্যার জি, আরেকবার স্যার, বোঝায় দেন। তাহলে একটা ইলেকট্রনের কয়টা কোয়ান্টাম সংখ্যা হয়? 4টা। কি কি? 4টা স্যার। NLMS। এনটা কি বোঝাবে? ওই ইলেকট্রনটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোন শক্তি স্তরে আছে, তার মানে 2 নং শক্তি স্তরে জি আছে। স্যার। এল দ্বারা কি বোঝায়? কোন উপশক্তি স্তরে আছে? কোন উপশক্তি স্তর? জি স্যার। P তাহলে উপশক্তি P। n এর মান 2 এর জন্য দুটা মান হয় এল এর। কতদিন আমরা জানি 0 আর 1, কিন্তু এখানে যেহেতু s উপশক্তি স্তরের কথা বলা নাই, তাহলে এল এর মান শুধু একটাই লিখবো। p উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, এই জন্য 1 লিখছি। বুঝা গেছে? জি স্যার। আর এখানে px না py না pz? px স্যার। তাহলে px এর জন্য m এর মান কি হবে? -1। py এর জন্য m এর মান 0, pz এর জন্য m এর মান মনে করো কি +1। তাহলে px এর জন্য কি লিখবো আমরা? m এর মান -1। -1। ওকে। আর যে ইলেকট্রনটা আছে s উপশক্তি স্তরে, ইলেকট্রনটার স্পিন কি? +1/2 না -1/2? যে কোনো একটা ধরতে পারি আমরা। এটাও ধরার বিষয়, মাঝখানে এটাও কিন্তু ধরার বিষয়। এগুলো একটা ইলেকট্রনের তো স্পিন একটাই হবে না দুইটা হবে? একটা স্যার। তাহলে হয় +1/2 অথবা -1/2। জি স্যার। আর এল এর মান 1 হলে কোন px py pz অরবিটালের m এর মান তো একটাই হবে। px এর জন্য জি m স্যার। এর মান একটা হবে না, এইজন্য একটা মান লিখছি।
এখানে যদি কেউ 0 লেখে এটা ভুল হবে না কিন্তু, বা +1 লিখে সেটাও কিন্তু ভুল হবে না, যে কোনো একটা মান লিখবা এখানে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা আরেকবার জাস্ট বিষয়টা দেখি, যে ধরো 2 দিয়ে নামছি, 3d মনে করো কি x² - y², এখানে মনে করো একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এর জন্য n এর মান কত? 3 l এর মান কত? জি স্যার। 2 2 শুধু 2। তাহলে 1 0 লিখবো না, m এর মান কটা লিখবো? একটা স্যার। একটা স্যার orbital, এম এর মান তো একটাই লিখবো। এখন মানটা কত লিখবো? -2 -1 1 লিখবো স্যার। -1 +1 0 1 মনে হয় +1 স্যার +2 0 এরকম না? এই পাঁচ জি হ্যাঁ স্যার। স্যার +1 লিখবো। 1 1 জি যাবে। আমি বললাম আর +1 মান দেয় কি? যে কোনো একটাই লিখবা, তবে তোমরা স্যার একটু এখানে শুধু 1 হবে, +1 হবে স্যার। xy byz bzx x² - y² আর dz², এইভাবে আমরা ধারাবাহিকভাবে এটার জন্য +1টা বসাই দেব। যদি এভাবে বের করতে না পারো, যে কোনো একটা মান বসাবা। এগুলো m এর মান, যে কোনো একটা মান বসাবো। আচ্ছা, s এর মান কি হবে? ওই একটা ইলেকট্রনের স্পিন, এটা +1/2 হতে পারে, -1/2 বা +1/2 ধরলাম -1/2। -1/2 যে কোনো একটা s এর মান বসাবো, হয় +1/2 না হয় কি -1/2। এটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার আমি দিলাম, জি স্যার। মনে করো 2s এ একটা কিন্তু স্যার এখানে তো বলছে যে কোনো দুটি ইলেকট্রনের। আমি একটা ইলেকট্রনের আগে শিখাচ্ছি, এবার দুটো ইলেকট্রন নিয়ে আমরা কাজ করব। মনে করো 2s এ একটা ইলেকট্রন আছে, 2p তে একটা ইলেকট্রন আছে। ওকে, 2s এ একটা ইলেকট্রন আছে আর একটা কি 2p তে একটা ইলেকট্রন আছে। ওকে, তাহলে 2s এর ইলেকট্রনটার জন্য, এর জন্য n এর মান কত? 2 2 n এর মান কত? 1 1 0 0 0 হবে স্যার, এল এর মান 0। 0 হবে। m এর মান কত? 0 l এর মান 0 হলে তো m এর মান একটাই, 0 হয় না? জি জি স্যার, স্যার। আর s এর মান 0। +1/2 এস এর মান +1/2 বা -1/2। +1/2, ঠিক আছে? জি স্যার। বললাম। আচ্ছা, 2px, মনে করো একটা p অরবিটাল, তো p উপশক্তিস্থ যে কোনো একটা অরবিটাল হবে, px এই ধরলাম। n এর মান এখানে কত? 2 2 n এর মান কত? এর মান 1 1 1 m এর মান কত? -1 +1 -1 +1 0, যে কোনো একটা বসাতে পারি, সমস্যা নেই। -1 জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর s এর মান কত? +1 অথবা +1/2 বা -1/2। আচ্ছা, ধরলাম +1/2। ওকে, আচ্ছা খেয়াল করো, এখানে বলছে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা যদি তুলনা করি আমরা, এই 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো একই হবে না। একই হওয়া মানে কি? মানে সেম হবে না। হ্যালো, হ্যাঁ আদর, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে পরবর্তীতে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে। খেয়াল করো, এটা কি হচ্ছে? আচ্ছা, আচ্ছা যাই হোক, খেয়াল করো, n এর মান এখানে মিলে গেছে না একই হয়ে গেছে?
n এর মান একই, এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের জন্য n এর মান একই, s এর মানও মনে করে একই হয়ে গেছে, কিন্তু m এর মান কি আছে এখানে ভিন্ন না। আচ্ছা l এর মান জি জি স্যার। স্যার। l এর মান 0 হতে পারে না? জি স্যার। আর ধরো যে জি 0, স্যার। তাহলে এটা একই না? কিন্তু স্যার এল এর মান তো একই হবে না। কিন্তু l এর মান এখানে কখনোই একই হবে না, তাহলে এটা ভিন্ন না। জি তাহলে জি স্যার। স্যার। এরকম একই পরমাণু, একটা পরমাণুতে জি, অনেকটা স্যার। ইলেকট্রন আছে, এই যে কোনো দুইটা ইলেকট্রনের এভাবে 4টা কোয়ান্টাম সংখ্যা যদি আমরা তুলনা করি, কখনো এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো হুবহু একই হবে না। এটাই হচ্ছে পলির বর্জন-নীতি। বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, স্যার একটু আরেকবার বলেন, আমার নেট প্রবলেম ছিল অনেক। আমি বললাম এখানে দেখা যাচ্ছে 2s এ একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা, n এর মান 2, l এর মান 0, m এর মান 0, s এর মান মনে করো প্লাস আছে। স্যার হ্যাঁ বলো। 2px এ n এর মান 2, l এর মান 1, p এর জন্য l এর মান 1, px এর জন্য m এর মান মনে করো 0 তো ইউজ করা যাবে, 0 ইউজ করলাম। আর s এর স্যার আপনি বলতে যাচ্ছেন কি স্যার, চারটার মধ্যে দুইটা স্যার তিনটা এখানে একই হতে যদি পারে, কিন্তু বাকি চার মানে সম্পূর্ণ মিল থাকবে নাকি, সেটা বলতে চাচ্ছেন? চারটাই মিলে যাবে না, চারটা কখনো একই হবে না। এখন এমনকি কিন্তু স্যার এখানে দেখেন স্যার N2 L M0 M0 হুম, S half S half, তো কয়েকটা মিল আছে না, এল এর মান কখনো একই হবে না, l এর মান বাকি কখনো গিলা মিলতে পারে আর কি। সেটাই বললাম স্যারকে। চারটার মধ্যে চারটাই ভিন্ন হতে পারে। একটা বিষয় বলে দেই, এখন মনে করো টোয়াইস এসে দুটো ইলেকট্রন আছে, টোয়াইস এসে দুইটা ইলেকট্রন থাকতে পারে না? জি স্যার। দুইটা ইলেকট্রন আছে। আচ্ছা প্রথমটার জন্য কি হতে পারে? n এর মান কত? 2, 2 এর মান কি 0, m এর মান কি হবে 0, s এর মান কি 0 হবে প্লাস বা প্লাস মাইনাস আপ আপ। অথবা মাইনাস আপ। প্লাস হাফেই ধরলাম। আচ্ছা দ্বিতীয় আরেকটা ইলেকট্রন আছে টোয়াইস এসে। আচ্ছা দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান তো কি কত হবে? রাইসা বলো n এর মান কত হবে? 2 হবে। 2ই হবে। l এর মান 0 0ই হবে। এল এর মান 0। m এর মান কি হবে? 0 0, s এর মান এম এর মানও 0। মাইনাস প্লাস আপ আপ মাইনাস অথবা আপ এস এর মান এটা মাইনাস আপ মাইনাস স্যার, মাইনাস আপ। কারণ উপরে একটা প্লাস আপ হইছে। কেন এরকম হয় যে যে কোনো একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে, ওই দুইটা ইলেকট্রনের স্পিন অবশ্যই বিপরীত হবে। তাহলে কোনো অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং ওই দুইটা ইলেকট্রনের স্পিন সবসময় কি হয়? স্পিন বিপরীত হয়, স্পিন বিপরীত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে n এর মান একই ওই দুটো ইলেকট্রনের, l এর মানও একই, m এর মানও একই, কিন্তু স্পিন তাদের ভিন্ন, এটা ভিন্ন। তার মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই পরমাণুর একই হতে পারে না, ওই একটা না একটা ভিন্ন থাকবেই। ভিন্ন থাকবে। এমনকি বললাম কি চারটাই ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে ধরি, আচ্ছা উদাহরণ হিসেবে দেখো, মনে করো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতেছি, নাইট্রোজেন 1s2 2s2 2p3 মনে করো। আচ্ছা 2px1 ধরলাম, 2py1 2pz1 লেখা যায় না? জি স্যার। আচ্ছা এখন 1s এ দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনের মধ্যে যে কোনো একটা ইলেকট্রন, ধরো 1s এর একটি ইলেকট্রন, তাহলে একটি ইলেকট্রনের জন্য n এর মান কত হবে? 1 1 আর l এর মান কত হবে? 0
0, m এর মান 0 0 এস এর মান প্লাস হাফ। plus half ধরো প্লাস হাফ বা মাইনাস হাফ যে কোনো একটা হতে পারে। ওকে, আচ্ছা এবার মনে করো 2pz এর একটা ইলেকট্রন ধরলাম 2pz, তাহলে 2pz এর একটা ইলেকট্রনের জন্য কি হতে পারে? একটা ইলেকট্রন, তাহলে এটা কোথায়? 2pz এর n এর মান কত? 2 2, l এর মান 1 1, m এর মান ধরো +1, হতে পারে না? জি স্যার জি স্যার। আর s এর মানটা কি হতে পারে? মাইনাস হাফ হতে পারে না? এই ইলেকট্রনটার স্পিন হয় ঘড়ি কাঁটার দিকে না হয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ধরলাম ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে, তাহলে এই দুইটা ইলেকট্রনের যদি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা তুলনা করি কি হয়ে গেছে? এখানে n এর মান ভিন্ন, চারটাই ভিন্ন l এর মান চারটাই ভিন্ন। m এর মান ভিন্ন, s ও ভিন্ন। তার মানে একই পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যাই কি ভিন্ন হতে পারে। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার জি স্যার আমরা এভাবে বলতে পারি সাদৃশ্য করে যে একই শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলো স্টুডেন্ট আছে, তাহলে যে কোনো দুজন স্টুডেন্টের পরিচিতি সূচক নাম্বার গুলো কখনোই একই হবে না। হবে কি? না স্যার। মনে করো দুজন আছো, মনে করো কি রাইসা আর আকিব, আকিব আর রাইসা। এখন মনে করো আকিবের জন্য এন এর মানটা হচ্ছে কি 11 ক্লাসে পড়ে, রাইসাও 11 ক্লাসে পড়ে, তার মানে তাদের একই শ্রেণীতে পড়ে। তারা মনে করো বিজ্ঞানে পড়ে, বিজ্ঞানে পড়ার জন্য এল এর মান ধরো কি, ধরো 1ই দিলাম, এর জন্য এল এর মানও কি 1। আচ্ছা, এবার দেখা গেছে যে তাদের দেখি রোল নাম্বার কিন্তু একই না। একজনের রোল দেখা গেল কি 10 আর একজনের রোল দেখা গেছে কি 15। তাহলে তাদের পরিস্থিতি সূচক সংখ্যা কখনোই কি হবে না। একই শিক্ষা প্রতিষ্ঠানের দুজন স্টুডেন্টের পরিস্থিতি সূচক সংখ্যা যদি 4টা হয় তাহলে তাদের এই পরিস্থিতি সূচক সংখ্যা 4টা কখনোই কি একই হবে না। হতে পারে কি? না না স্যার স্যার। ঠিক সেরকম না স্যার কোয়ান্টাম সংখ্যাগুলো হচ্ছে কোন পরমাণুতে ইলেকট্রনের পরিস্থিতি সূচক সংখ্যা। একটা ইলেকট্রন মনে করো কি প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে বা তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে। প্রথম শক্তি স্তরে যদি দুটো ইলেকট্রন থাকে 1s2, এই দুটো ইলেকট্রনের জন্য কি হবে? n এর মান একটার জন্য যদি কি হয় 1 হয়, l এর মান কি হবে 0, m এর মানও 0। এটা বুঝতেছো তো? জি কেউ স্যার। না বুঝলে অবশ্যই জি জানাবে। স্যার তাহলে s এর মান যদি প্লাস হাফ হয় তাহলে আরেকটা ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হবে? n এর মান 1, l এর মান 0, m এর মান কি 0, বাট s এর মান কি হবে? মাইনাস মাইনাস হাফ হাফ। ওকে, এরকম হতে পারে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আরেকটা বিষয় বুঝাবো। মনে করো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাইছিলাম 1s2, 2s2, 2px1, 2py1 আর 2p কি z1। আচ্ছা, যদি এই 3টা ইলেকট্রনের আমরা তুলনা করি তাহলে এই px এর জন্য এটা কি হবে? n এর মান কত হবে? আচ্ছা, নিচে লিখি n এর মান কত হবে? 2। 2 আচ্ছা, l এর মান কত হবে? 1 1 m এর মান মাইনাস 0 ধরো -1, মাইনাস 1 s এর মান প্লাস হাফ প্লাস হাফ। প্লাস হাফ দিলাম। আচ্ছা, এখানকার জন্য n এর মান কত? 2 2, 2 l এর মান 1 1 m এর মান
জিরো। 0 0 আর এস এর মান মাইনাস minus half মাইনাস হাফ। প্লাস হাফ হইতে পারে স্যার। এটা প্লাস হাফ হবেই, এখানে মাইনাস হাফ হবে না। কেন হবে না? এটা কেন স্যার? কেন? হবে না এটা কারণ জানি। স্যার পি ওয়াই তে দুটো থাকে না স্যার, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এটা এই জন্য প্লাস। কিন্তু আমি পরে আসতেছি, এইটা কেন প্লাস হাফই হবে, এটা স্টার্ট দিয়ে রাখলাম, কারণ ব্যাখ্যাটা পরে করতেছি। এখানে এন এর মান কত হবে? 2 2 এল এর মান 1 1 প্লাস 1 1 plus 1 প্লাস 1 স্যার। এস এর মান কত হবে? প্লাস হাফ। plus half minus half হবে স্যার। এটা প্লাস হাফই হবে। কেন প্লাস হাফ হবে সেটা বলতেছি। এখন তোমাদেরকে বলে দেই, এটাই হুন্ডের নিয়ম। এটা কার নিয়ম? ও হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম। উপশক্তি স্তর ছিল না, পি উপশক্তি স্তর। জি স্যার। তাহলে একই উপশক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রন গুলো থাকে, একই উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে এগুলো সমশক্তি সম্পন্ন অরবিটাল, এদের শক্তি সবার 2px 2py 2pz, এদের তিনটারই শক্তি সমান। n প্লাস n এর মান তিনটারই সমান না? তিনটারই স্যার। n এর মান সমান। জি স্যার। এরা একই শক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এই একই উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালের বিজোড় ইলেকট্রনের স্পিন একই হবে, সবসময়। এটা কার নিয়ম? হুন্ডের। হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম। স্যার জোর হলে কি আগে যেটা দেখালেন তখনই হবে? গিয়েছিলাম হ্যাঁ, প্রথমটা যদি স্যার, আমরা আরেকবার বলবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আরেকবার বলতেছি, এখানে px এর জন্য n এর মান 2, l এর মান 1, m এর মান -1, আর py এর জন্য n এর মান 2, l এর মান 1, m এর মান কি হবে? এটা যদি -1 ধরি, py এর জন্য m এর মান কি ধরবো? 0। pz এর জন্য m এর মান হচ্ছে +1। ওকে, এই পর্যন্ত বুঝছো? এখানে এই যে একই উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালের যে px py pz, এগুলা একই উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটাল, এদের মধ্যে যে বিজোড় ইলেকট্রন থাকবে, অযুগ্ম অবস্থায় যে ইলেকট্রন গুলো থাকবে, তাদের স্পিন কি হবে? একই হবে। অর্থাৎ এই ইলেকট্রনটার স্পিন কোয়ান্টাম সংখ্যা s যদি প্লাস হাফ হয়, পরেরটাও হবে প্লাস হাফ, তারপরেরটাও হবে প্লাস হাফ। যদি আমরা প্রথমটা মাইনাস হাফ বলতাম, তাহলে তারপরেরটাও কি হইতো? মাইনাস হাফ, তারপরেরটাও হইতো কি? মাইনাস হাফ। বোঝা গেছে কি? জি স্যার। কারো সমস্যা বুঝতে? না স্যার। এখন আমরা জাস্ট একটু পর্যবেক্ষণটা দেখি। এখন তোমরা এটা পারবা, যে বলছে কার্বনের শেষ দুটি ইলেকট্রনের পলির বর্জন নীতির সত্যতা যাচাই করো। তাহলে পলির বর্জন নীতি অনুসারে কোন পরমাণু, হ্যাঁ স্যার যদি জোড় সংখ্যক ইলেকট্রন থাকতো তাহলে কি তখন আগের নিয়মে অনুসরণ করতো? হ্যাঁ, একটা স্পিন হবে জোর যদি থাকে। মনে করো px অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, তাহলে এদের স্পিন কি হবে? একটার যদি প্লাস হাফ হয়, আর একটার স্পিন হবে কি? মাইনাস হাফ। মাইনাস হাফ। তাহলে জোড় ইলেকট্রনের ক্ষেত্রে সবসময় প্লাস হাফ আর মাইনাস হাফ হয়, সবসময়, এটা কমন। তাহলে কোন পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে এরকম পাওয়া যায়। তাহলে শেষ দুটি ইলেকট্রন হচ্ছে 2p, তাহলে একটা হবে 2px1 আর একটা কি 2py1। এই যে এটা আমরা দিচ্ছি, এটাও কিন্তু হুন্ডের নিয়ম। এটা কার নিয়ম?
হুন্ডের নিয়ম হুন্ডের নিয়মটা আমরা পরে পড়তেছি, হুন্ডের নিয়মটা তারপরে আগে আলোচনা করি। মনে করো পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? 3টে না? জি স্যার। px py আর pz। হুন্ডের নিয়ম বলছে যে একই উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রথমে একটা একটা করে প্রবেশ করে। যে এখানে যদি পি উপশক্তি স্তরে একটা ইলেকট্রন থাকতো তাহলে px এ থাকতো, যদি এখানে দুইটা ইলেকট্রন থাকতো তাহলে এইখানে px এর মধ্যেই দুইটা থাকবে না। এই পি উপশক্তি স্তরে দুইটা ইলেকট্রন px এ থাকবে না। প্রথমে এই px py pz এই অরবিটাল গুলো একটা একটা করে প্রবেশ করে। আচ্ছা মনে করো তাহলে ওই দুটো কি করবে? এখানে যাবে, এখানে থাকবে একটা, এখানে একটা থাকবে। অর্থাৎ একই উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো প্রথমে অযুগ্ম ভাবে পূর্ণ হবে। তাহলে যদি এখানে 3টা থাকতো তাহলে কি হইতো? তাহলে এখানে কোনোটা জোর হবে না, তাহলে 3টা অরবিটাল আগে একটা একটা করে পূর্ণ হবে। তারপর যদি তখন স্যার জোরে চাইতো একটা। যদি এখানে আরো একটা ইলেকট্রন থাকতো কি হতো? এবার px এ যাইতো। px মনে করে জোর হবে। যদি 5টা ইলেকট্রন থাকতো আরেকটা তাহলে py এ জোর হবে। তাহলে তাহলে py py এ এ যাবে। যাইতো। আর যদি আরেকটা ইলেকট্রন থাকতো তাহলে pz এ। তাহলে এই যে একই উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো এমন ভাবে পূর্ণ হয় যেন সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে। এই কথাটা এভাবে আমরা বলতে পারি, মনে করো 3টা ইলেকট্রন আছে পি উপশক্তি স্তরে, তাহলে এই 3টা ইলেকট্রন যদি একটাতে 2টা যায় আর একটাতে একটা গেল, এটাতে মনে করো নাই, তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? একটা। একটা। তাহলে এটা কি সর্বাধিক হয় নাকি যদি এখানে একটা এখানে একটা এখানে একটা হয় তাহলে অযুগ্ম ইলেকট্রন হয় কয়টা? 3টা না? 3টা। জি স্যার। তাহলে পি উপশক্তি স্তরে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে এমন ভাবে ইলেকট্রন প্রবেশ করবে যেন সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে, এবং ওই অযুগ্ম ইলেকট্রন গুলোর স্পিন সবসময় থাকবে, তাদের স্পিন কি হবে? প্লাস একই হাফ, হবে স্যার। প্লাস হাফ হবে। স্পিন হবে একমুখী, প্লাস হাফ না, একমুখী। তার মানে এই 3টার স্পিনকে আমরা কি, যদি প্রথমটার ক্ষেত্রে প্লাস হাফ বলি তাহলে পরের দুইটাও কি হবে? প্লাস হাফ। প্লাস হাফ। প্লাস হাফ। আর যদি বলি প্রথমটা হচ্ছে মাইনাস হাফ তাহলে পরের দুইটাও কি? মাইনাস হাফ। আর আর স্যার যদি px এ 2টা py এ 2টা pz এ একটা থাকে তখন কি হবে? তাহলে এখন কি হবে? px এর একটা হবে প্লাস হাফ একটা মাইনাস হাফ, py এর একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, কিন্তু এখানে একটা ইলেকট্রন আছে, তারটা কি হতে পারে? তারটা যে কোনোটাই হতে পারে, প্লাস হাফ বা মাইনাস হাফ যে কোনো একটা হতে পারে। কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে কি বলো? নিয়মটা স্যার নাইট্রোজেনের ক্ষেত্রে যে দেখাইলেন যে 3টারই হচ্ছে প্লাস হাফ অবশ্যই। হ্যাঁ, কারণ 3টাই কি না, আমি 3টার প্লাস হাফ কেন বলছিলাম, তোমরা কিন্তু প্রথমটাই বলছিল প্লাস হাফ, যার কারণে আমি বলছিলাম পরের দুইটা অবশ্যই প্লাস হাফ হবে। মানে একটা থাকলে হচ্ছে সবগুলার যেটা দিব সেটাই দিতে হবে। হ্যাঁ, অযুগ্ম থাকলে মনে হয় ওইটা হবে। মানে 3টাই অযুগ্ম আছে, 3টারই স্পিন কি হতে হবে? একই হতে হবে। কারণ তোমরা যদি জি বললা স্যার। প্রথমটা মাইনাস বলতা, মাইনাস হাফ, তাহলে পরেরটা কি হইতো? মাইনাস হাফ না প্লাস হাফ? মাইনাস হাফ। মাইনাস হাফ। এখন কি বুঝছো? স্যার অযুগ্ম মানে কি বোঝাচ্ছে? বেজোড় কি? বিজোড়। আর যুগ্ম মানে জোড়, আনপেয়ার্ড বা অড। আর ইভেন করে কি বোঝায়? জোড়। ইভেন দ্বারা। জি স্যার। আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝছো? জি স্যার। স্যার
স্যার এইভাবে তো স্যার যোজনী বের করতে হয় না অযুগ্ম দিয়ে? হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন দ্বারা যোজনী বের করতে হয়। যেমন বলছে এখানে দেখো, যে লোহার ক্ষেত্রে হুন্ডের নিয়ম। আচ্ছা, হুন্ডের নিয়মটা আমরা একটু দেখে নিই। হুন্ডের নিয়মটা কি? কোন পরমাণুর একই উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটালে, তাহলে আমাদের এই হুন্ডের নিয়ম প্রয়োগ করব কোন ক্ষেত্রে? এস এর ক্ষেত্রে কি প্রয়োগ করা যাবে? না স্যার। এস উপশক্তি স্তরে একটাই অরবিটাল, তাহলে এস এর ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে না, হুন্ডের নিয়ম প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করব কার ক্ষেত্রে? পি উপশক্তি স্তরে 3টে অরবিটাল আছে, একটা পি এক্স, পি ওয়াই আর পি জেড। Y is PZ. আর ডি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর কি ডি জেড স্কয়ার। জেড স্কয়ার। তাহলে এই দুইটা উপশক্তি স্তরের জন্য আমরা হুন্ডের নিয়ম প্রয়োগ করব। এফ এর জন্য হুন্ডের নিয়ম প্রয়োগ করা যাবে, এফ এর জন্য কিন্তু অরবিটাল গুলোই তো আমরা জানি না। তাহলে আমরা বলবো এফ এর জন্য প্রয়োগ করা যাবে, কিন্তু আমরা এটাতে অ্যাপ্লাই করব না। প্রয়োগ করা যাবে কিন্তু অ্যাপ্লাই করার সামর্থ্য আমাদের নাই। কথাটা কি বুঝছো? জি স্যার। কারণ অরবিটাল স্যার। আমাদের ধারণা নেই। ওকে, তাহলে উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যেন সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হয় একমুখী, আর যুগ্ম ইলেকট্রন স্পিন হয় কি বিপরীতমুখী। লোহার ক্ষেত্রে আমরা হুন্ডের নিয়ম প্রয়োগ যদি করি, লোহার ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়? আর্গন 18টা, তারপর 3d6 আর কি 4s2। এটা লোহার ইলেকট্রন বিন্যাস না? জি স্যার। আর সামনের গুলোতে আমরা প্রয়োগ করব না, শুধু 3d এর ক্ষেত্রে প্রয়োগ করব। 3d তে বুঝি না এটা কি। শুধু যোজনী স্তরের এই 3d তে প্রয়োগ করব কেন? সামনের গুলো তো ইলেকট্রন দ্বারা পূর্ণই আছে। এখন ওখানে মনে করো 1s এ 2টা ইলেকট্রন, 2p তে x এ 2টা ইলেকট্রন তো থাকবে, 2p y এ 2টা ইলেকট্রন, 2p z এও কি 2টা ইলেকট্রন। স্যার আপনি কি কিছু লিখতেছেন? হ্যাঁ, আসলে স্যার আপনি কি কিছু লিখতেছেন? জি স্যার, লেখাগুলো আমার তো আমি এইটা কিছুই কথা। দেখতে পাচ্ছি না লেখা। কেন? আপনার লেখা তো আমার এখানে কেবল উঠলো। স্যার অনেক আমারও দেরিতে কেবল উঠতেছে উঠলো স্যার। লেখাগুলো। আচ্ছা, আর লেখাগুলো দেরিতে উঠতেছে। স্যার এটা ওদের নেটওয়ার্ক প্রবলেম স্যার, আমার এখানে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার তোমাদেরকে তোর শেয়ার তো ওয়াইফাই, তোর সমস্যা নেই। স্যার রাতে বাকির করে একটা কেন প্রবলেম জানি এই হচ্ছে। প্রবলেমটা হচ্ছে, কিন্তু দিনের বেলা আমার বেটা প্রবলেম গুলো ওয়াইফাই হয় নিয়ে না। এত কাহিনী, আমাদের যে নেট প্রবলেম আমাদের কি হবে? হ্যাঁ আচ্ছা যাই হোক, তুই বুকে ডুব দে। তোমাদের আবার বলতেছি। সেটাই। মনে করো আয়রন, আর্গন, দেখা যাচ্ছে এবার জি স্যার। 3d6 4s2। আমরা শুধু 3d6 এর জন্য হুন্ডের নিয়ম প্রয়োগ করি। 3d তে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 3d অরবিটাল কয়টা? 3d xy, 3d yz, 3d zx, 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর 3d z স্কয়ার। জেড স্কয়ার। তাহলে 6টা ইলেকট্রন কিভাবে থাকবে? প্রথমে একটা একটা করে, আর তারপর 6টা আছে, 6 নম্বর ইলেকট্রনটা প্রথমটাতে ডাবল করে দেই। তাহলে 3d xy তে জোড়, আর বাকিগুলো কি বিজোড়। তাহলে 3d6 এ বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 4টা। চারটা। চারটা। স্যার। তাহলে এই 4টা ইলেকট্রনের স্পিন কি হবে? প্রথমটা যদি একই। পরের গুলা কি হবে? মাইনাস হাফ। আর যদি প্রথমটাকে বলতাম প্লাস হাফ, তাহলে পরের গুলো প্লাস হাফ। বোঝা গেছে কি? আর জি এখানে স্যার। জি স্যার। জোড় যেহেতু আছে, একটা ইলেকট্রনের স্পিন হবে প্লাস হাফ, আর একটা ইলেকট্রনের স্পিন হবে মাইনাস হাফ। তার মানে প্লাস মাইনাস হাফ একবারে দিলাম এই দুটোর জন্য। বোঝা গেছে তোমাদের? জি স্যার। জি স্যার। পিডিএফ ফাইলে সব দেয়া আছে,
স্যার আমরা 3d6 এর জন্য করলাম, 4s2 এর জন্য করলাম না কেন? 4s এর জন্য তো হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, ওখানে 4s এ দুইটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের স্পিন তো কি হবে, প্লাস হাফ যদি হয় আরেকটা স্পিন তো মাইনাস হাফ হবেই, এটা তো ও কমন কথা। ঠিক আছে। আর এখানে বুঝছি। যেহেতু একটাই উপশক্তি স্তর, একটাই অরবিটাল, তাহলে এখানে তো সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালে নাই, আছে কি? জি স্যার, নাই। তাহলে 4s এর জন্য এটা প্রয়োগ হবে না। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝছো, হুন্ডের নিয়ম বুঝছো। এখন ওই যে লোহার ক্ষেত্রে দেখো, জি স্যার। এটাকে বক্স করে কিন্তু দেখানো যায়, বক্স করে 3d6 না, ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে, dxy, yz, zx, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে প্রথমটার ক্ষেত্রে দুইটা ইলেকট্রন, এদের স্পিনকে এভাবে বিপরীত করে দেখানো হয়। আর প্রথমটার জন্য যদি আমরা ঊর্ধ্বমুখী করে দেই, পরের সবগুলোই হবে ঊর্ধ্বমুখী, তার মানে সবার স্পিন কি একই। আর যদি আমরা প্রথমটাই কি নিম্নমুখী করে দেই, মানে অযুগ্ম ইলেকট্রন গুলো, তাহলে বাকি তিনটা কি হবে, নিম্নমুখী। নিম্নমুখী হবে। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 1s এ দুটো ইলেকট্রন, এদের স্পিন হবে কি বিপরীত। 2s এ দুটো ইলেকট্রন, 3p তে প্রয়োগ করা যায় না হুন্ডের নিয়ম? ওখানে তো তবে যায়। আমি 2p তে প্রয়োগ করতেছি। 2p তে অরবিটাল কটা? 3টা। তাহলে বক্স আকারে প্রয়োগ করলে এখানে কি দুইটা 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 করে থাকবে। তারপর কি 3s, 3s এ তো দুইটা ইলেকট্রন, এদের স্পিন হবে বিপরীত। 3p তে কটা? 6টা। এটা। এদের স্পিন হবে কি বিপরীত। আর শেষে আছে 4s, 4s এ দুইটা ইলেকট্রন, এদের স্পিন তো বিপরীত হবেই, এরকম। তাহলে বক্সের মাধ্যমে এভাবে ইলেকট্রন বিন্যাসকে দেখানো যায় এই স্পিন সহ। তবে মূল প্রয়োগটা হচ্ছে এখানে 3d6 এ, যে এখানে 6টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, একটা 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 করে প্রবেশ করবে, এবং যদি কি 4টা অযুগ্ম ইলেকট্রন থাকবে, এই অবস্থায় থাকলে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে। আর যদি কি রকম হইতো, স্যার এখনই অফ হয়ে যাবে। হ্যাঁ বুঝছি আর কি, এখানকার দুটো ইলেকট্রন মনে করো কি, আজকে কিন্তু আর মিটিং দেব